ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ WBCS। আজকে আমরা WBCS 2021 জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। কিন্তু তার আগে আমি বলতে চাই যে WBCS 2025 যে নতুন প্যাটার্ন এবং সিলেবাস সেটা চলে এসছে, আমরা সকলেই জানি। তাহলে বক্তব্য হচ্ছে, তাহলে নতুন প্যাটার্ন এবং সিলেবাসের পরিবর্তন হলে পুরনো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো কি রিলেভেন্ট বা আমাদের করা উচিত কি উচিত নয়? আমার মনে হয় একদমই উচিত, কারণ সিলেবাসে একটু পরিবর্তন হয়েছে। মেন্সে আমরা দেখেছি বেঙ্গলে আর্ট অ্যান্ড কালচারের উপর একটা টোটাল পেপার অ্যাড করেছে, প্রিলিমসে আমাদের GS পেপার 2 অ্যাড করেছে, এটা মূলত ইউপিএসসি সিস্যাটের মতো। কিন্তু যে মূল বিষয়গুলো আছে সেগুলোর তো কোনো পরিবর্তন হয়নি। ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট সেগুলো সবই রয়েছে। তাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের একটা আইডিয়া দেবে যে কেমনভাবে পড়তে হবে বা কী পড়তে হবে। এবং আমি পার্টিকুলারলি যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করি তখন আমি শুধুমাত্র অ্যান্সারটা বলে দিয়ে, ফ্যাক্টগুলোকে বলে দিয়ে ছেড়ে দিন, আমি চেষ্টা করি ইনডেপথ অ্যানালাইসিস করতে, যাতে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারি। পার্টিকুলারলি যদি স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসে সেটা আমরা যাতে অ্যান্সার করতে পারি। প্রিলিমসে মূলত GS পেপার 1-এ তেমন কোনো পরিবর্তন হয়নি। শুধু এবার আমাদের দেখতে হবে যে আমাদের কোয়েশ্চেন্স কেমন আসছে। প্রিলিমসের ক্ষেত্রে বলছি যে যেমন আমাদের ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আসতো ওরকমই আসবে না স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসবে। তো উভয়ের ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমাদের একটা গাইডেন্স হিসেবে কাজ করতে পারে। এবার এটা নির্ভর করবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমরা কেমনভাবে সলভ করছি। অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের অ্যান্সার পড়ে চলে যায়, সেভাবে সলভ করলে কিন্তু হবে না। ইন ডিটেলসে পড়তে হবে, এমনকি অপশানগুলো সম্বন্ধেও জানতে হবে, সেগুলো থেকে কী কী কোয়েশ্চেন্স আসতে পারে, ফ্রেম হতে পারে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। আর ইনডেপথ পড়তে হবে, কারণ আমাদের প্যাটার্ন এবং সিলেবাস চেঞ্জ হলেও প্রথম পরীক্ষা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে প্রিলিমস আমাদের কোয়েশ্চেন্স কেমন করছে, ফ্যাকচুয়াল করছে না স্টেটমেন্ট বেসড করছে ইউপিএসসি বা অন্যান্য স্টেট PSCর মতো। তাই আমরা আজ জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2021 শুরু করলাম। আর অনেকেই অনেক নতুন সিলেবাস বা প্যাটার্ন নিয়ে তাদের মতামত প্রকাশ করছে। সবার একটা ভয় রয়েছে। আমি বলতে চাই যে প্যাটার্ন বা সিলেবাসের বদল হলেও আমাদের অ্যাসপিরেন্ট হিসেবে ভূমিকার কোনো বদল হয়নি। আমাদের নতুন প্যাটার্ন এবং সিলেবাসেও যে পরিমাণ পরিশ্রম আর অধ্যাবসায় দরকার, পুরনো প্যাটার্ন এবং সিলেবাসে সেই পরিমাণই অধ্যাবসায় আর পরিশ্রমের দরকার ছিল। তাই পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমেও কিন্তু আমরা পরবর্তীকালে যে 2025-এর প্যাটার্ন এবং সিলেবাসের বেসিসে এক্সাম হবে সেটা কিন্তু খুব ভালো ফল করতে পারি। তো 2021-এর প্রথম যে কোয়েশ্চেনটা এসেছিলো যে সুপার সাইক্লোন ইয়াসের যে নাম সেটা কে দিয়েছে, ইন্ডিয়া, ওমান, শ্রীলঙ্কা না বাংলাদেশ? অ্যান্সারটা হবে ওমান। এবার আমরা জানি যে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রচুর পরিমাণে আমরা সাইক্লোন দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়, যেগুলো আগে দেখতাম না। তাই প্রত্যেক বছরে ইভেন আমাদের ডিউরেনাল মানে বছরে দুবার করে ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাত হয়। তো যেহেতু সংখ্যা বাড়ছে তাই প্রত্যেক বছর কিছু না কিছু সাইক্লোন আসছে। তাই সেগুলো কোন দেশ কী নাম দিয়েছে সেটা মনে রাখার দরকার নেই, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে আছে শুধুমাত্র সেইটুখানি পড়লেই চলবে। আর সুপার সাইক্লোন বা সাইক্লোন ঘূর্ণিঝড় সম্বন্ধে আমি সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবার আমরা দেখি যে এই যে নাম ইয়াসের নামটা এক্স্যাক্টলি ফার্সি শব্দ, মানে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, যার অর্থ হচ্ছে জাসমিন, আর ইংলিশে যার অর্থ হচ্ছে জাসমিন। আর ইয়াসটা হয়েছিল কোথায়? এটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে, পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে হয়েছিল। আমরা যদি ভারতের ম্যাপ দেখি, ভারত সাধারণত 3টে সাগরের সাথে তার সীমানা করে। এদিকে আমাদের বে অফ বেঙ্গল, এখানে অ্যারাবিয়ান সি, এখানে হচ্ছে ইন্ডিয়ান ওশান। তো এর মধ্যে অ্যারাবিয়ান সি আর বে অফ বেঙ্গলে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর বে অফ বেঙ্গলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে ইন্টেন্সিটি বেশি সেটা এবং বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে। তাই এই ইয়াসটাও কিন্তু বে অফ বেঙ্গলেই তৈরি হয়েছিল। এবার আর একটা হচ্ছে সাইক্লোন কীভাবে নাম দেওয়া হয়। সাইক্লোন নাম দেওয়ার জন্য কিছু রিজিনিয়াল অর্থাৎ কিছু আঞ্চলিক এরকম স্পেশালাইজ মেট্রোলজিক্যাল সেন্টার্স রয়েছে, আবহাওয়ার কেন্দ্র রয়েছে, যারা সাইক্লোন বিষয়ে মানে চর্চা করে সেরকম কেন্দ্র রয়েছে। এছাড়াও ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার্স রয়েছে, অর্থাৎ সাধারণত সাইক্লোনগুলোকে আমরা ট্রপিক্যাল সাইক্লোন বলি, কারণ নিরক্ষীয় অঞ্চলেই হয়ে থাকে। কেন হয় ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে বুঝে নেবে। তো এরা দুজন মিলে মানে ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার এবং যে সমস্ত স্থানীয় বা আঞ্চলিক স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার্স রয়েছে তারা নাম দিয়ে থাকে। তো আমাদের এরকম RSMC দ্যাট ইজ রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার 6টা রয়েছে পৃথিবীতে। আর এদের যে নাম, আর ভারতও কিন্তু এরকম এক ধরনের RSMCর অংশ, অর্থাৎ ভারতের যে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে সেটাও কিন্তু একটা RSMC অর্থাৎ রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার। তো আমাদের সাইক্লোনগুলো নর্থ ইন্ডিয়ান ওশান অর্থাৎ আমাদের উত্তরে যে ভারত মহাসাগর রয়েছে, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর এবং
অ্যারাবিয়ান সি এবং আরব সাগরে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সতর্কতাতেও ভারতের আইএমডি দিয়ে থাকে। তাই IMD is also mandated to issue advisories to 12 other countries in the region on development of cyclones and storms। এছাড়াও সেই অঞ্চলে অর্থাৎ ভারত এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে 12টা দেশে সাইক্লোন সম্বন্ধিত কোনো ডেভেলপমেন্ট হলে তাদেরকে যে যেমন আমরা যদি দেখতে পারি ভারতের পার্শ্ববর্তী দেশ যেগুলো ট্রপিক্যাল সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে প্রভাবিত হতে পারে, যেমন ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরেবিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই সমস্ত যে দেশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সাইক্লোনের উৎপত্তি, ডেভেলপমেন্ট এই সম্বন্ধে ইনফরমেশনও দিয়ে থাকে। এবার এটা যদি দেখি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনস রয়েছে, এটা ইউনাইটেড নেশনের সোশ্যাল কমিশন এবং এশিয়া প্যাসিফিক এর অংশ। এরা 2000 সালে প্রথম একটা গ্রুপ তৈরি করে, যে গ্রুপের মধ্যে কে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তারা ঠিক করেছিল যে সেই আমাদের এই অঞ্চলে অর্থাৎ আমাদের সাউথ এশিয়া পার্টিকুলারলি বা ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে সেগুলোর জন্য তারা কাজ করবে। অ্যান্ড আফটার ইচ কান্ট্রি সেন্টার সাজেশন ইন দ্য WMO অ্যান্ড ESCP প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন ফাইনালাইজ দ্য লিস্ট। তাহলে যখন এরকম ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব নাম পাঠায় ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনকে, তখন তার মধ্যে থেকে একটা নাম ঠিক হয় যে সাইক্লোনটা আসছে তার নাম কী হবে। লার্জেস্ট উইন্ড ফার্ম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, অর্থাৎ ভারতের সবথেকে বড় যে উইন্ড ফার্ম রয়েছে সেটা কোথায় অবস্থিত? তো অ্যান্সারটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এটা হচ্ছে তামিলনাড়ুর মুবডাল উইন্ড ফার্ম, যেটা ভারতের সবথেকে বড় উপকূলীয় বায়ুর ফার্ম বলতে পারি। তো এখানে এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা যদি দেখি যে বর্তমানে যেহেতু আমরা জানি যে আমাদের রিনিউয়েবল এনার্জি অর্থাৎ যেগুলো নবীনকরণযোগ্য শক্তি সেগুলোর ব্যবহার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই রিনিউয়েবল এনার্জি কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। তার আগে এটা আমাদের জানতে হবে যে ইন্ডিয়া ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন কি? আমরা জানি 2015 খ্রিস্টাব্দে প্যারিস অ্যাগ্রিমেন্ট হয়েছিল, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ প্যারিস অ্যাগ্রিমেন্টে সমস্ত দেশ এটা ঠিক করেছিল যে পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে উষ্ণতা যে বৃদ্ধি হচ্ছে আমরা চেষ্টা করব যে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল যেটা ছিল তাতে, অর্থাৎ শিল্প বিপ্লবের আগে যে সমস্ত আমাদের তাপমাত্রা ছিল তার থেকে 2 ডিগ্রি কম রাখার চেষ্টা করব, এবং টার্গেট ছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখার। এটা যত লিগালি বাইন্ডিং, অর্থাৎ প্রত্যেকটা দেশে প্যারিস অ্যাগ্রিমেন্টে তাদের কিছু না কিছু একটা যে টার্গেট রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা দেশ নিজের মতো করে একটা এই যে ডিটারমাইন্ড বলেছে ঠিক করে দেয় তারা কিভাবে এই যে টেম্পারেচারটা 22 ডিগ্রি সেলসিয়াসে রাখার চেষ্টা করবে বা 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া কি বলেছে, ইন্ডিয়ার যে টার্গেটগুলো হচ্ছে প্রথমে 2030-এর মধ্যে চেষ্টা করবে যত আমাদের ফিউল বা এনার্জি জেনারেশন হচ্ছে সেটা কিন্তু 40%-এ আসবে নন ফসিল ফিউল, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি থেকে নয়, রিনিউয়েবল এনার্জি নবীনকরণযোগ্য শক্তি থেকে। তাহলে এখানে আমার যেটা মনে রাখবে বাই 2030 40% নন ফসিল ফিউল। 2 নাম্বার কি 2030 মানে 2030-র মধ্যে যে আমাদের এমিশন, অর্থাৎ আমাদের যে কার্বন ডাই অক্সাইড বা যে ধরনের সমস্ত গ্যাস এমিট হচ্ছে সেগুলো যে ইন্টেন্সিটি সেটা আমরা যে আমাদের GDP 30 to 35% রাখার চেষ্টা করব, কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব 2005-এর লেভেল থেকে। মানে 2005 সালে যে লেভেল ছিল সেই অনুযায়ী আমাদের GDP 30 to 35% এমিশন ইন্টেন্সিটি কমিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আমি যদি দেখি যে ইন্ডিয়ার বর্তমান র্যাঙ্ক জানুয়ারি 2025 অনুযায়ী ইন্ডিয়া কিন্তু 4th লার্জেস্ট গ্লোবালি ইনস্টলড উইন্ড এনার্জি, অর্থাৎ ভারতে যদি আমরা বায়ু শক্তির ক্যাপাসিটি দেখি তাহলে সারা বিশ্বে কিন্তু ভারতের স্থান হচ্ছে 4র্থ, কারণ প্রথমে রয়েছে চায়না, তারপরে ইউনাইটেড স্টেটস অ্যান্ড তারপরে জার্মানি এবং 4th পজিশনে রয়েছে ভারত। এবার আমরা দেখি যে ভারতের আরেকটা যে টার্গেট সেটা হচ্ছে 2030-এর মধ্যে আমরা চেষ্টা করব আমরা যে শক্তি পাচ্ছি তার মধ্যে 500 গিগাওয়াট শক্তি কিন্তু নন ফসিল ফিউল মানে আমরা জানি জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল যেগুলো পরিবেশ দূষণ বেশি হয় সেগুলো থেকে না করে নন ফসিল ফিউলস অর্থাৎ অজীবাশ্ম জ্বালানি বা যেগুলো রিনিউয়েবল অর্থাৎ নবীনকরণযোগ্য শক্তি বলতে পারি, যেমন বায়ু শক্তি, সূর্য শক্তি, জোয়ার ভাটার শক্তি, তারপর
বায়োগ্যাস, হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন এখান থেকে আমরা আনার চেষ্টা করব। আর ইন্ডিয়া এর জন্য কিন্তু গ্লোবাল লিডার। ক্লিন এনার্জি অর্থাৎ পরিষ্কার শক্তি, যেগুলো আমরা নবীনকরণযোগ্য শক্তি থেকে পাচ্ছি, যেগুলো পরিবেশ দূষণ কম করছে, সে কিন্তু গ্লোবাল লিডার হিসেবে ইমার্জ হয়েছে। অ্যাজ অফ 20 জানুয়ারি 2025 ইন্ডিয়ার যে টোটাল নন ফিউল বেসড এনার্জি ক্যাপাসিটি, এটা হচ্ছে কি 217.62 গিগাওয়াট। মানে আমরা দেখছি আমাদের টার্গেট হচ্ছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট করার। আর 2020 তারিখ জানুয়ারি মাসে এই বছরে 2025 ইন্ডিয়া কিন্তু এখনও পর্যন্ত 217.62 গিগাওয়াট যে শক্তি রয়েছে, সেই শক্তি কিন্তু নন ফসিল ফিউলস থেকে জেনারেট করতে সক্ষম। পরেরটা দেখি যে উইন্ড। এবার উইন্ড এনার্জির ক্ষেত্রে পার্টিকুলারলি বলছি যে উইন্ড এনার্জির ক্ষেত্রে ইন্ডিয়ার যে পরিমাণ শক্তি ছিল তার মধ্যে 3.4 গিগাওয়াট শক্তি অ্যাড হয়েছে। সব থেকে বেশি পরিমাণে উইন্ড এনার্জি থেকে অর্থাৎ বায়ু শক্তি উৎপাদন করতে সক্ষম হচ্ছে গুজরাট, তারপরে কর্ণাটক এবং তারপরে তামিলনাড়ু। এটা আমাদের মনে রাখতে হবে যে বর্তমানে যদি আমি দেখি যে 2024-এর ক্যাপাসিটি অনুযায়ী উইন্ড পাওয়ার যে বায়ু শক্তির ব্যবহার, সব থেকে বেশি বায়ু শক্তি থেকে শক্তি তৈরি করতে পারছে গুজরাট, তারপরে কর্ণাটক, তারপরে তামিলনাড়ু। পরের প্রশ্নটা বলছে দক্ষিণ গঙ্গা বা গঙ্গা সাউথের গঙ্গা নামে পরিচিত এবং সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী কি? অ্যান্সারটা হচ্ছে গোদাবরী। সো গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী এবং গোদাবরীকে সাউথ বা দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। এবং যদি আমি ওভারঅল দেখে থাকি তাহলে গোদাবরী কিন্তু 3rd লার্জেস্ট ইন ইন্ডিয়া, ভারতে হচ্ছে 3rd লার্জেস্ট। সেকেন্ড লংগেস্ট রিভার আফটার গঙ্গা অ্যান্ড 3rd লার্জেস্ট ইন ইন্ডিয়া। কোথা থেকে উৎপন্ন হয়েছে? ত্রিম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে। ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। সেন্ট্রাল ইন্ডিয়া নিয়ার নাসিক ইন মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রের নাসিকের কাছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। আর গোদাবরী ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার ইন্ডিয়া হ্যাড বিন ডাবড অ্যাজ দক্ষিণ গঙ্গা। এবং আমরা যদি পেনিনসুলার ইন্ডিয়া বা দক্ষিণ ভারত বলি, সেই দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী, তাই জন্য এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। এবার আমরা দেখে নিই যে বেসিন কি। বেসিন মানে যখন একটা নদী যায়, তার উপনদী, শাখা নদী সবাই মিলে যে পুরো জায়গাটা জুড়ে যাচ্ছে, পুরো জায়গাটার উপর মানে যতটা জায়গা জুড়ে তার প্রভাব থাকে, শাখা নদী, মহানদী, তার পলি জমে, সেটাকে কিন্তু আমরা বেসিন বলি। তো গোদাবরী বেসিন ভারতের যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে বা রাজ্যে পাওয়া যায়, একটা হচ্ছে মহারাষ্ট্র, কারণ আমরা একটু আগেই দেখলাম মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হচ্ছে। তারপর আসছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, আর মধ্যপ্রদেশের ছোট্ট অংশের উপর দিয়ে যাচ্ছে। এছাড়াও কর্ণাটক অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ পন্ডিচেরি, দ্যাট ইজ ইয়ানাম। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে? মনে রাখতে হবে যে কোন কোন ভারতের রাজ্যগুলো গোদাবরী বেসিনের মধ্যে পড়ছে। তারপর কি বলছে যে বেসিন ইজ বাউন্ডেড বাই, অর্থাৎ গোদাবরী নদীর যে বেসিন তার চারদিকে আমরা কোন কোন পাহাড় দেখতে পারি? সাতমালা পাহাড় দেখতে পাচ্ছি, অজন্তা পাহাড় দেখতে পাচ্ছি। অজন্তা পাহাড় আর সাতমালা দুটোই কিন্তু মহারাষ্ট্রে পড়ছে। মহাদেও হিলস পড়ছে নর্থ, অর্থাৎ এটা মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। অ্যান্ড বাই দ্য ইস্টার্ন ঘাট ইন সাউথ, অর্থাৎ দক্ষিণের দিকে ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট, এবং অ্যান্ড বাই দ্য ওয়েস্টার্ন ঘাট অন দ্য ওয়েস্ট, এবং পশ্চিমে ওয়েস্টার্ন ঘাট। মানে আমি যদি এটাকে ধরে নিই এটা আমার গোদাবরী বেসিন, তাহলে এখানে আমার কি রয়েছে? পশ্চিমে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ যেখানে ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী উৎপন্ন হয়েছে। অন্ধ্রপ্রদেশের মধ্যে গিয়ে এখানে বে অফ বেঙ্গলে পড়েছে। আমার উত্তরে রয়েছে মহাদেও হিলস মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। এছাড়াও সাতমালা আছে, অজন্তা আছে। সাতমালা অজন্তা দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। আর আমার সাউথে অর্থাৎ দক্ষিণে এখানে কিন্তু পূর্বঘাট পর্বত রয়েছে। এটা হচ্ছে আমার গোদাবরী নদী এবং তার সঙ্গে তার যে সমস্ত এখানে উপনদীগুলো রয়েছে সেগুলোও রয়েছে। যেমন আমরা মঞ্জিরা দেখতে পাচ্ছি, পেনগঙ্গা রয়েছে, বাড়িগঙ্গা রয়েছে, ওয়ার্ধা রয়েছে, সাবরি রয়েছে, ইন্দ্রবতী রয়েছে। এগুলো হচ্ছে সব উপনদী, ট্রিবিউটারিজ মানে উপনদীগুলো দেখি। এবার উপনদীগুলো হচ্ছে কি আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে লেফট ডান দিকে উপনদী, আর একটা হচ্ছে বাঁ দিকের। আমাদের ডান দিক বা বাঁ দিক নদী ঠিক করি কোথা থেকে নদী তৈরি হয়েছে। এটা ত্রিম্বকেশ্বর, নাসিক, এখান থেকে গোদাবরী তৈরি হয়েছে আর পড়েছে এখানে বে অফ বেঙ্গল। তাহলে আমি যখন এখান থেকে দেখব আমার লেফট সাইড কোনটা হচ্ছে এটা বাঁ দিক, আর রাইট সাইড কোনটা হচ্ছে এটা। যে সমস্ত উপনদীগুলো এখানে মিলিত হয়েছে, এই দিক থেকে মিলিত হয়েছে, সেটাকে আমরা বলবো রাইট সাইড, আর যেগুলো উপর দিক থেকে এসছে সেগুলো হচ্ছে লেফট সাইডের নদী।
তো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ মানে যে সমস্ত নদীগুলো বাদিক থেকে এসে মিশেছে। গোদাবরীর ক্ষেত্রে যদি আমরা দেখি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির সংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ বাদিক থেকে বেশি পরিমাণে উপনদী এসে গোদাবরীর সঙ্গে মিলিত হয়েছে ডান দিকের তুলনায়। তো প্রথম হচ্ছে মঞ্জিরা। যদি মঞ্জিরা দেখি, মঞ্জিরা একমাত্র রাইট হ্যান্ড ট্রিবিউটারি, অনলি ইম্পর্টেন্ট রাইট হ্যান্ড ট্রিবিউটারি, অনলি ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ একমাত্র। ইট জয়েন্টস গোদাবরী আফটার পাসিং টু নিজাম সাগর। নিজাম সাগরের মধ্যে দিয়ে যাওয়ার পর এটা গোদাবরীর সঙ্গে যুক্ত হয়েছে। এবার যদি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ দেখি, অর্থাৎ বাদিকে যে সমস্ত উপনদীগুলো মিলিত হয়েছে কে রয়েছে, তার মধ্যে রয়েছে ধর্না, পেনগঙ্গা, ওয়ারিগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা। তারপর কনভেইং দ্য কম্বাইন্ড ওয়াটার্স অফ পেনগঙ্গা, ওয়ার্ধা অ্যান্ড ওয়ারিগঙ্গা, পেঞ্চ, কানহান, সাবরি অ্যান্ড ইন্দ্রাবতী। তো এগুলো হচ্ছে এই সমস্ত প্রধান প্রধান আমার উপনদীগুলো রয়েছে বাদিকের গোদাবরীর। যদি এবার গোদাবরীর ডান দিকের উপনদীগুলো আমরা দেখে থাকি কে রয়েছে, পারাবারা রয়েছে, মুলা রয়েছে, পেরাগাবু রয়েছে, মানের রয়েছে, মঞ্জিরা। আর এর মধ্যে কিন্তু মঞ্জিরাটাই খুব ইম্পর্টেন্ট। এই পারাবারা, মুলা, পেরাবাগু আর মানের থেকে তেমন প্রশ্ন আসতে পারে না, জিজ্ঞেস করতে পারে মঞ্জিরা কার উপনদী, সেক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে। আর উপনদীগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট, কিন্তু সাধারণত আমি বলবো এরকম না পড়ে তোমরা ম্যাপে দেখবে, ম্যাপে বারবার দেখতে থাকবে যে উপনদীগুলো কার কোনটা, তাহলে এমনিতেই আমাদের মেমোরিতে স্টোর হয়ে যাবে, আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। এবার কি বলছে, রাজমুন্ডি জায়গার নাম, তার নিচে রিভার ডিভাইড সিস্টেমের টু মেন স্ট্রিম, অর্থাৎ গোদাবরী রিভার নদী নিজেই দুটো মূল স্রোতে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে পূর্ব দিকে গৌতমী গোদাবরী, আর একটা পশ্চিম দিকে হচ্ছে বশিষ্ঠা গোদাবরী। তারপরে তারা কিন্তু একটা ডেল্টা তৈরি করেছে, বদ্বীপ তৈরি করেছে, এবং তারপরে বঙ্গোপসাগরে পড়েছে। দ্য ডেল্টা অফ গোদাবরী ইজ লোবেড টাইপ, রাউন্ড বাল্জ অ্যান্ড মেনি ডিস্ট্রিবিউটিস। এটা মনে রাখার দরকার নেই কি টাইপের ডেল্টা গোদাবরী, শুধু আমাদের এটা মনে রাখতে হবে হ্যাঁ গোদাবরী কিন্তু বদ্বীপ তৈরি করে। কেন? কারণ এটা জাস্ট মনে রাখার দরকার এই কারণেই যে সমস্ত পূর্ববাহীন নদীগুলো, অর্থাৎ ভারতের যে সমস্ত নদীগুলো পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে তাদের মধ্যে কিন্তু আমরা বদ্বীপ দেখতে পারি, কিন্তু পশ্চিমের যে নদীগুলো যেমন নর্মদা, তাপ্তি, সেগুলো কিন্তু বদ্বীপ তৈরি হয়নি। কেন তৈরি হয়নি সেটা প্রশ্ন আসতে পারে বা আসে, সেটা আমরা পরে ডিসকাস করে নেবো, এখানে পড়তে হবে না যে কী ধরনের বদ্বীপ তৈরি করেছে। আমরা জানি যে বদ্বীপ তৈরি করারও বদ্বীপেরও অনেক আকার হয়, সেই ভিত্তিতে বদ্বীপকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। পরেরটা হচ্ছে যে মেন মিনারেল রিসোর্সেস, অর্থাৎ গোদাবরী বেসিন, গোদাবরীর আশেপাশে যে সমস্ত জায়গা সেখান থেকে আমরা মূল খনিজ সম্পদ কী পাচ্ছি। যেহেতু আমরা দেখি যে গোদাবরী কিন্তু ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমির কিছুটা অংশ, এবং দাক্ষিণাত্যের মালভূমি যেহেতু সমৃদ্ধশালী খনিজ সম্পদে, তো সেক্ষেত্রে গোদাবরী বেসিন থেকে আমরা যে মূলত যে সমস্ত খনিজগুলো পাচ্ছি আপার রিচেস বলেছে, মানে উপরের দিকটা গোদাবরীর ম্যাগনেটাইট, এপিডোট, বায়োটাইট, জিরকন, ক্লোরাইড এটসেট্রা, মেটালিক মিনারেলস, এগুলো হচ্ছে মেটালিক মিনারেলস মানে ধাতুর যে সমস্ত খনিজগুলো পাচ্ছি। যদি গোদাবরীর মধ্য অংশে দেখি তাহলে আমরা ফাইলাইটস, কোয়ার্টজাইট, অ্যাম্ফিবোলস, গ্রানাইটস পাচ্ছি, এই সমস্ত ধরনের রকগুলো বা পাথরগুলো পাচ্ছি। আর নিচের দিকে যদি দেখি, ডাউনস্ট্রিম পার্ট অফ মিডিল বেসিন অকুপাইড মেনলি বাই সেডিমেন্টস অ্যান্ড রক, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে পলি রয়েছে, পলি আর রক। গন্ডোয়ানা গ্রুপ মানে কি, আমরা জানি যে বিভিন্ন আমাদের রক বা পাথরগুলো যেগুলো রয়েছে, শিলাগুলো রয়েছে, সেগুলোর বিভিন্ন সময় উৎপত্তির দিক থেকে সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন বিন্ধ্যান আছে, গন্ডোয়ানা রয়েছে, তারপর ধারবার সেডিমেন্টস রয়েছে। তো এটা কিন্তু যে সেডিমেন্টসগুলো দেখা যাচ্ছে সেগুলো গন্ডোয়ানা গ্রুপের, তেমন ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে বা আমাদের মনে রাখা দরকার যে গোদাবরী নদীর উপর কী কী প্রজেক্ট রয়েছে। যেমন যে ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো রয়েছে, শ্রীরামা সাগর, গোদাবরী ব্যারেজ, আপার পেনগঙ্গা, জাইকাওয়াডি, আপার ওয়ানিগঙ্গা, আপার ইন্দ্রাবতী, আপার ওয়ার্ধা। কিন্তু এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাণহিতা আর পোলাভারাম। কিন্তু পোলাভারামটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ পোলাভারাম গোদাবরী নদীর উপরে তৈরি হচ্ছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে তৈরি হচ্ছে। আর পোলাভারাম একটা হচ্ছে মাল্টিপারপাস ড্যাম এবং রিজার্ভার, যেটা সেখানকার জলের জন্য, জলবিদ্যুতের জন্য এবং চাষবাসের জন্য ব্যবহার করা হবে। পার্টিকুলারলি পোলাভারাম ইরিগেশন প্রজেক্ট নামেই পরিচিত, তাই পোলাভারামটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য।
এরপরে কি আমরা ইন্ডাস্ট্রি বা শিল্প দেখতে পাচ্ছি। তো মেজর যে সেন্টার্স রয়েছে অর্থাৎ গোদাবরী নদীর পাশে যে সমস্ত বড় বড় শহর বা আমরা শিল্প কেন্দ্রগুলো দেখি, নাগপুর, ঔরঙ্গাবাদ, নাসিক, রাজমুন্দ্রি রয়েছে। যেমন আমরা দেখছি নাসিক আর ঔরঙ্গাবাদে অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা এগ্রিকালচার প্রডিউস থেকে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো হয়, রাইস মিলিং, কাটান, স্পিনিং, উইভিং, সুগার অ্যান্ড অয়েল এক্সট্রাকশনও গোদাবরী বেসিনে দেখতে পাচ্ছি। ফ্লাডস অ্যান্ড ড্রাগস কি, যে গোদাবরী বেসিন যেটা রয়েছে এটা কন্টিনিউয়াসলি ফ্লাডিং অর্থাৎ বন্যারও সমস্যা দেখতে পাচ্ছি। ইন দ্য লোয়ার রিচেস কোস্টাল এরিয়া সাইক্লোন প্রন, অবভিয়াসলি গোদাবরী কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর যেহেতু ঘূর্ণিঝড় হয়, নিরক্ষীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়, তাহলে সাইক্লোন প্রন। ডেল্টাস আর ফেসিং ড্রেনেজ কনজেশন ডিউ টু ফ্ল্যাট টপোগ্রাফি। আর লার্জ পোর্শন অফ মহারাষ্ট্র ফেলিং মারাঠওয়াড়া ইজ দ্য বেসিন ইজ ড্রট পন। কিন্তু যেমন হচ্ছে আমরা গোদাবরীতে দেখতে পাচ্ছি যে ফ্লাডিং হচ্ছে, ফ্লাডিংয়ের রিজনগুলো দেখলাম যে প্রচুর পরিমাণে নিচের দিকে জল রয়েছে বিভিন্ন উপনদীর সাথে মিলিত হয়ে যাওয়ার পর। তারপর যেহেতু ট্রপিক্যাল সাইক্লোন বা নিরক্ষীয় ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টি হচ্ছে বা সেই সময় বন্যা দেখা যাচ্ছে। এবং যে ডেল্টা এরিয়াস ফেসিং ড্রেনেজ কনজেশনস, এবং যে ডেল্টা বদ্বীপ অঞ্চলে আমরা দেখছি প্রচুর পরিমাণে পলি জমে যাওয়ার জন্য বা ঠিকঠাক করে জল বিনিষ্কৃত বা বেরাতে না পারার জন্য সেখানে কনজেশনের জন্য ফ্ল্যাট টোপোগ্রাফি মেনলি, তো ঢালু নয়, তাই জল সেভাবে বেরিয়ে যেতে না পারার জন্য বন্যা হচ্ছে। কিন্তু ঠিক একইভাবে আমরা দেখি মহারাষ্ট্রে যে মারাঠওয়াড়া রিজন রয়েছে সেই রিজনে কিন্তু ড্রপ প্রন অর্থাৎ সেখানে কিন্তু আমরা খরা দেখতে পাচ্ছি। পরেরটা হচ্ছে কনফ্লুয়েন্স অফ ভাগীরথী and অলকানন্দা কোথায় অবস্থিত? এটা দেবপ্রয়াগে অবস্থিত। আমাদের যে পঞ্চপ্রয়াগ রয়েছে সেই সম্বন্ধে একটা ভিডিও অলরেডি বানানো আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে, দ্য বাউন্ডারি লাইন অফ সুন্দরবন ওয়াজ ডিমার্কেটেড বাই, অর্থাৎ সুন্দরবনের যে বাউন্ডারি লাইন বা সীমানা সেটা কারা চিহ্নিত করেছিল, ডিমার্কেট কারা করেছিল? এটা হবে ড্যামিপার অ্যান্ড হডস। সুন্দরবন, যদি আমি এই ম্যাপটা দেখি, ঠিক আছে, সুন্দরবনের যে ম্যাপটা দেখতে পাচ্ছি আমরা, তো সুন্দরবন কেন ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে সুন্দরবন হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। ইউনেস্কোর হেরিটেজ সাইট 1987 এটা ঠিক করা হয়েছিল। রামসার সাইটও সুন্দরবন হচ্ছে কি 43% অফ ইন্ডিয়াস ম্যানগ্রোভ কভার ইজ ইন দ্য সুন্দরবন, অর্থাৎ ভারতের যত মোট ম্যানগ্রোভ রয়েছে যেখানে যেখানে আমরা দেখতে পাই তার মধ্যে 43% কিন্তু আমাদের এই সুন্দরবনে রয়েছে। যদি আমি এই ম্যাপটা দেখি, এই ম্যাপে যে লাল লাইনটা রয়েছে সেই লাল লাইনটাই বোঝাচ্ছে যে সুন্দরবনের সবথেকে উত্তরতম সীমা কোনটা। এই লাইনটাই হচ্ছে সুন্দরবনের সবথেকে নর্থ সীমা বা সীমা কোনটা। এখানে আমি যদি দেখি সবুজ জায়গাটা বোঝায় যে এখনো পর্যন্ত বন যেখানে আছে, লাল জায়গাটা যেখানে বন নেই, নষ্ট হয়ে গেছে, আর এই লাল দাগটাই হচ্ছে এর বাউন্ডারি বা সীমা, যেটা কি আমরা ড্যামিপার বা হজ লাইন বলে থাকি। ড্যাম্পিয়ার বা হজেস লাইন যেটা, এটা হচ্ছে কি 1830 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি সেটা হচ্ছে নর্থার্ন মোস্ট লিমিট, অর্থাৎ সুন্দরবনের সব থেকে উত্তরতম সীমা কোনটা সেটাই কিন্তু ড্যাম্পিয়ার আর হজেস 1830 খ্রিস্টাব্দে নির্ধারণ করেছিলেন, ডিমার্কেট করেছিলেন। এটাকে কিন্তু আমরা ড্যাম্পিয়ার আর হজেস লাইনও বলে থাকি। 2021 আমাদের সুন্দরবনের উপর আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে সুন্দরবনকে কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? এটা হচ্ছে 2019। রামসার সাইট কি, যে সমস্ত আমাদের জলাভূমিগুলো রয়েছে যেগুলো ভারত এবং পুরো বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোকে রামসার সাইটের আওতায় এনে তাদেরকে সংরক্ষণ করা হয়। তো সুন্দরবনকে ডিক্লেয়ার করা হয়েছিল 2019। রামসার সাইট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা ভীষণ দ্রুত হারে বাড়ছে এবং বর্তমানে ভারতে 89 রামসার সাইট রয়েছে এবং তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে রয়েছে তামিলনাড়ুতে, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ। সবথেকে বেশি রামসার সাইট তামিলনাড়ু এবং তারপরে ইউপি। রামসার সাইট খুব ইম্পর্টেন্ট, তাই আলাদা করে রামসার সাইটের উপর ভিডিও তৈরি করা হবে। এবার আমরা দেখে নিই, প্রথম সুন্দরবনকে একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। এখানে কোর রিজন তৈরি করা হয়েছিল টাইগার রিজার্ভের জন্য। তারপরে 1987 খ্রিস্টাব্দে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় এবং 2001 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবেও সুন্দরবনকে ঘোষণা করা হয়। আর আমরা দেখলাম 2019 সুন্দরবনকে রামসার সাইট হিসেবেও ঘোষণা করা হয়ে থাকে। ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সবকটা
সবকটা ইন সিটু কনজারভেশনের উদাহরণ, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি হয়, একটা ইন সিটু এক্স সিটু। ইন সিটুতে আমরা যখন কোনো একটা বাস্তুতন্ত্র বা কোনো জীবকে সংরক্ষণ করতে চাই তখন তাদের প্রাকৃতিক পরিবেশের আবাসস্থল বা তাদের যে ইকোসিস্টেম সেখানে রেখে সংরক্ষণ করার চেষ্টা করি। যেমন আমি সুন্দরবনের টাইগারকে, যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করতে চাই, তাহলে আমি যদি সুন্দরবনে রেখেই সংরক্ষণ করি তাহলে সেটা ইন সিটু কনজারভেশনের উদাহরণ, যার জন্য একটা জীববৈচিত্র্য সংরক্ষণের ভিডিও অলরেডি বানানো আছে এবং যার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল পার্ক ও সুন্দরবন এক ধরনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং অলসো বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের উপর আমরা আলাদা করে একটা ভিডিও বানাবো পরবর্তীকালে, আসছে সপ্তাহে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা বায়োস্ফিয়ার রিজার্ভসের আগে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বা অভয়ারণ্যের ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করতাম পরিবেশ সংরক্ষণের জন্য বা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, মাত্র আমরা নির্দিষ্ট প্রাণীকে সংরক্ষণের কথা ভাবতাম, তার সেখানকার গাছপাল্লাকে বা পরিবেশকে সংরক্ষণের কথা বলতাম, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ সবার প্রথম পুরো বাস্তুতন্ত্রকে সংরক্ষণের কথা বললো, যে শুধুমাত্র পরিবেশকে রক্ষা করব তাই নয়, যে সমস্ত মানুষরা সেই জায়গার উপর নির্ভরশীল তাদের ঐতিহ্য, কালচার, সংস্কৃতি, তাদের জীবনযাত্রা এবং তাদেরকেও সম্পূর্ণভাবে সংরক্ষণ করাও কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের অধীনে চলে আসে। আর ইউপিএসসিও বায়োস্ফিয়ার রিজার্ভের উপর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে এই যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ফর দ্য কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি টুগেদার ট্র্যাডিশনাল হিউম্যান লাইফ। অর্থাৎ আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করব তো ঠিকই আছে, তার সঙ্গেও যে আমাদের মানুষের জীবন, ট্র্যাডিশনাল হিউম্যান লাইফ, যেখানে মানুষের প্রতিদিনের জীবন, তাদের জীবিকা, তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কালচার, সেগুলোকেও সংরক্ষণ করব। তাহলে সেটা কোথায় সংরক্ষণ করা সম্ভব? বোটানিক্যাল গার্ডেন্সে, ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যানে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ অভয়ারণ্যে, না বায়োস্ফিয়ার রিজার্ভসে? তাহলে অ্যান্সারটা হবে আমার বায়োস্ফিয়ার রিজার্ভ। তাই হচ্ছে ইউপিএসসির কোয়েশ্চেন। তাই সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। ফ্র্যাজাইল যে ইকোসিস্টেম রয়েছে বা যে সমস্ত এন্ডেঞ্জার স্পিসিস রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার বা আরও যে সমস্ত প্রজাতির প্রাণী রয়েছে বা বাস্তুতন্ত্র রয়েছে, ম্যানগ্রোভ সম্পূর্ণভাবে একটা বাস্তুতন্ত্র, সেগুলো রক্ষা করার সঙ্গে সঙ্গেও সেখানে যে সুন্দরবনে যে সমস্ত লোকজন বসবাস করছে, তাদের জীবিকা, জীবন, তাদের জীবনযাত্রা সম্পূর্ণ সুন্দরবনের উপর নির্ভরশীল, তাদেরকেও সংরক্ষণ করা হবে। এর পরের প্রশ্নটা জিজ্ঞেস করেছে ব্যাডল্যান্ড ট্রোপোগ্রাফির উপর, অর্থাৎ ব্যাডল্যান্ড ট্রোপোগ্রাফি ইজ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ উইচ অফ দ্য ফলোইং রিজিয়ন। যে ব্যাডল্যান্ড ট্রোপোগ্রাফি, নিচে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারি? অ্যান্সারটা হবে চাম্বল ভ্যালি বা চম্বল উপত্যকা। এবার আমরা দেখি যে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কি। এই যে ছবিটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের চম্বল উপত্যকার ছবি, যে এটা হচ্ছে এটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফির এক্সাম্পল। এবং আমাদের শুধুমাত্র যে চম্বল উপত্যকা তো ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য বিখ্যাত, শুধুমাত্র চম্বল উপত্যকায় না, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ব্যাডল্যান্ড টোপোগ্রাফি রয়েছে, সেটা আমরা পরে দেখছি। তাহলে চম্বল উপত্যকা কি, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কি? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি হচ্ছে সেই সমস্ত রিজিয়ন বা অঞ্চলগুলো যেখানে আমরা গভীর গিরিখাত দেখতে পাই। রেভিনস মানে গিরিখাত, এবং ডিপ গুলিজ মানে কি, যখন সেই জায়গাটার উপর থেকে নদী যাচ্ছে, নদী প্রথমে বয়ে যাওয়ার জন্য সেখানে তো একটা গভীর গর্ত তৈরি করছে, পরবর্তীকালে নদী সেখানে যখন থাকে না তখন এরকম বড় বড় গর্ত থেকে যায়, গিরিখাত, সেগুলোকে আমরা গালিজ বলি আর রেভিনস বলি মানে গিরিখাত, সেটাকে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলছি। তাই এটা সব থেকে বেশি পরিমাণে কোথায় দেখতে পাচ্ছি? চম্বল উপত্যকা দেখতে পাচ্ছি। চম্বল উপত্যকা ছাড়াও এই ধরনের যে সমস্ত আঞ্চলিক টোপোগ্রাফি রয়েছে বা আঞ্চলিক জায়গা রয়েছে যেখানে আমরা এরকম গুলিজ দেখি, ডিপ গুলিজ বা গিরিখাত দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও দেখা যায় এবং তামিলনাড়ুতেও দেখা যায়। তো চম্বল উপত্যকার নামটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নদীটার নামের উপর দেওয়া রয়েছে চম্বল নদী। সেটা কোথায় তৈরি হয়েছে? সেটা মধ্যপ্রদেশের মহু যে প্ল্যাটিউস বা মালভূমি রয়েছে, মালবা মালভূমির মহু অঞ্চল মধ্যপ্রদেশে, সেখান থেকে উৎপন্ন হয়েছে। এবার চম্বল সম্বন্ধে একটু দেখে নিই। চম্বল খুব ইম্পর্টেন্ট, কারণ চম্বল হচ্ছে যমুনার একটা উপনদী। তো এটা হচ্ছে আমার মধ্যপ্রদেশের রাজ্য ইন্দোরের কাছে যে বিন্ধ্য পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বতের মধ্যে জ্ঞানবাবী পাহাড় রয়েছে, সেখান থেকে উৎপন্ন হওয়ার পর সেটা মধ্যপ্রদেশের রাজস্থানের সীমা থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করে। এটা রাজস্থান, উত্তরপ্রদেশে ইটা যে জায়গা, সেখানে কিন্তু সেটা যমুনা নদীর সাথে মিলিত হয়। সেখানে গিয়ে এটা এখানে যমুনা নদী বয়ে গেছে, যমুনা নদীর সাথে চম্বল মিলিত হচ্ছে।
তাহলে এই চম্বল নদী কিন্তু যখন যাচ্ছে তখন কিন্তু এটা আমাদের ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি করছে। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি মানে কি, যখন নদী সে তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল সে সময় গভীর গিরিখাত তৈরি করে, পরবর্তীকালে সূক্ষ্ম এবং শুষ্ক পরিবেশের জন্য নদীর জল শুকিয়ে গেলে সেগুলো গভীর গিরিখাতগুলো সেখানে তেমনভাবেই থেকে যায়, সেটাকে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা গুলি ইরোশনও বলা হয়ে থাকে। এবার চম্বলের আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চম্বলের যে প্রমুখ সহায়ক উপনদী রয়েছে, চম্বলের যে উপনদী সেগুলো কি। তাহলে এটা যদি আমার চম্বল নদী হয়, তো চম্বলের যে প্রধান উপনদীগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শিপ্রা, পার্বতী, কালিসিন আর কুনো। আর কুনো ইম্পর্টেন্ট, কুনো ইম্পর্টেন্ট কারণ কুনোর পাশেই কিন্তু কুনো ন্যাশনাল পার্ক অবস্থিত। যে কুনো ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে, সেটা কিন্তু কুনো নদীর পাশে অবস্থিত। আর কুনো নদী হচ্ছে চম্বলের একটা উপনদী। তো কুনো ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট কেন, কারণ আমরা জানি ভারতে যে চিতা নিয়ে এসেছে, চিতার রিইন্ট্রোডাকশন হয়েছে, সেই চিতার রিইন্ট্রোডাকশন কিন্তু সেই চিতাগুলোকে কুনো পার্কে রিইন্ট্রোডিউস করা হয়েছে, এটা নামিবিয়া থেকে চিতা নিয়ে আসা হয়। আর চম্বল আর একটা কারণে ইম্পর্টেন্ট, যে চম্বল নদীতে রয়েছে চম্বল স্যাংচুয়ারি বা অভয়ারণ্য, যেটা ঘাড়িয়াল সংরক্ষণের জন্য খুব ইম্পর্টেন্ট। ইউপিএসসিতে একটা প্রশ্ন এসেছিল, যদি আমরা ঘাড়িয়ালদের তাদের নিজস্ব আবাসস্থলে দেখতে চাই তাহলে কোন জায়গায় যাওয়া উচিত, যেমন ভিতরকণিকা ম্যানগ্রোভ, চম্বল নদী, পুলিকট নদী না ভীমতাল ঝিল। তাহলে উত্তরটা ছিল কিন্তু চম্বল নদী, কারণ চম্বল নদীতে আমরা ঘাড়িয়াল দেখতে পাই এবং সেখানে চম্বল স্যাংচুয়ারি বা অভয়ারণ্য, ঘাড়িয়াল অভয়ারণ্যই রয়েছে। তাহলে আর একবার আমরা দেখে নিই ছোটো করে ইনজিস, দ্যাট ইজ চম্বল নদী। এটা অরিজিনেট সিঙ্গার বা চৌরি পিক, নর্থ ইস্টার্ন স্লোপ অফ বিন্ধ্যা মাউন্টেন, ইন্দোর মধ্যপ্রদেশ, যেটাকে জ্ঞান বাবা পর্বতও বলা হয়ে থাকে। এটা উত্তরপ্রদেশে প্রবেশ করে, যমুনা নদীর সাথে মিলিত হয় ইটাবা জায়গার ক্ষেত্রে। এর যে সমস্ত ট্রিবিউটারিসগুলো রয়েছে, উপনদীগুলো রয়েছে চম্বলের, বানাস, কালিসিন, শিপ্রা, পার্বতী আর কুনো রয়েছে, যার পাশে কুনো ন্যাশনাল পার্ক অবস্থিত। আর কুনো ন্যাশনাল পার্কে চিতা রিইন্ট্রোডিউস হয়েছিল, কুনোতে চিতা রিইন্ট্রোডিউস হয়েছিল। মেন পাওয়ার প্রজেক্ট এবং ড্যাম যে রয়েছে চম্বল নদীর উপর, গান্ধী সাগর ড্যাম রয়েছে, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহর সাগর ড্যাম, কোটা ব্যারেজ। আর কোটা ব্যারেজ কিন্তু রাজস্থানের কোটায় জলের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি আর অভয়ারণ্য ইজ লোকেটেড অ্যালং দ্য রিভার চম্বল অন দ্য ট্রাই জাংশন অফ রাজস্থান, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ। তাহলে কোথায় চম্বল স্যাংচুয়ারি আছে, চম্বল নদী যেখানে ট্রাই জাংশন অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ তিন জায়গায় মিলিত হয়েছে, সেখানে আমাদের চম্বল স্যাংচুয়ারি বা অভয়ারণ্য দেখি। তাহলে চম্বল স্যাংচুয়ারি বা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত, ঘাড়িয়ালের জন্য বিখ্যাত। ঘাড়িয়াল হচ্ছে ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল। আমাদের ভারতে আমাদের বিভিন্ন ধরনের ক্রোকোডাইল বা কুমিরের প্রজাতি দেখতে পাই, যেগুলো কিছু কেউ মার্শল্যান্ড বা জলাভূমিতে থাকে, কিছু সমুদ্রের হয়, আর একটা হচ্ছে কিছু ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জলের ক্রোকোডাইল। তার নেম ঘাড়িয়াল, এর নামটা ঘাড়িয়াল এসছে হিন্দি শব্দ ঘাড়া থেকে, মানে পট বা ভেসেল, যেটা আমরা বলি ঘড়া মানে হচ্ছে পট, পাত্র বা এরকম কোনো কলসির মতো থেকে। এটা কেন, কারণ তার যে স্নোট মানে তার যে নাক রয়েছে, তার মাথার উপর এরকম একটা বালবিয়াস ঘড়ার মতো একটা কলসি দেখা যায়, সেখান থেকে তার নাম ঘাড়িয়াল এসছে। সাধারণত কার থাকে, অ্যাডাল্ট মেলস, পুরুষদের থেকে থাকে। ওটা দেখতে কেমন, যে উল্টো করে যদি আমি এরকম পট রেখে দিই যেমন দেখতে, অর্থাৎ উল্টো করে কলসি রেখে দিলে যেমন দেখতে হয় সেরকম দেখতে। তাহলে এছাড়া আমরা যদি দেখি ঘাড়িয়ালস হচ্ছে ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল, ভারতে চম্বলে ভীষণ পরিমাণে পাওয়া যায়, বিখ্যাত, যেটা 2017 ইউপিএসসির প্রশ্নও জিজ্ঞেস করেছে। এছাড়াও আর কোথায় দেখতে পাচ্ছি, বাংলাদেশে দেখা যায়, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল এবং পাকিস্তানে দেখা যায়। ভারতের যে মূলত দেখতে পাচ্ছি যে গঙ্গার যে অকার্স ইন 3 ট্রিবিউটারিজ অফ গঙ্গা, অর্থাৎ গঙ্গার যে তিনটে উপনদীতে দেখতে পাই। চাম্বালে দেখতে পাচ্ছি, চাম্বাল কিন্তু যমুনার উপনদী। গিরবা রিভার্সে দেখতে পাচ্ছি, তাহলে ভারতে চম্বল আর গিরবাতে দেখা যাচ্ছে। আর নেপালে রাপ্তি নারায়ণী রিভারে কিন্তু এদেরকে দেখতে পাওয়া যায়। তার এই যে আমরা যার কথা বলছিলাম ঘাড়িয়াল, ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল অর্থাৎ মিষ্টি জলে যে কুমির দেখতে পায় তাদেরকে ঘাড়িয়াল কেন বলছে, ঘড়া থেকে এসছে। ঘড়া অর্থাৎ কলসির মতো, উল্টে কলসি রাখলে যেমন দেখতে হয়, তাদের এই নাকের উপর এরকম ডেভেলপমেন্ট থাকে, বিশেষত অ্যাডাল্ট মেলদের, তাই এদেরকে ঘাড়িয়াল বলা হয়ে থাকে। এবার এদের IUCN স্ট্যাটাস আনতে হবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, মানে তাদের সংখ্যা কিন্তু
খুবই কম, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। যদি তাদেরকে সংরক্ষণ না করা হয় তারা বিলুপ্ত হয়ে যাবে। পড়তে গিয়ে দেখেছিলাম যে আমাদের এই যে চম্বল উপত্যকার মতো যে গিরিখাত, রেভিন্স বা যে গুলি ইরোশনস, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি শুধুমাত্র যে চম্বল উপত্যকায় দেখা যাচ্ছে সেখানেও নয়, আমাদের পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ুতেও দেখা যায়। তো পশ্চিমবঙ্গের কোথায় দেখা যাচ্ছে? এই যে রাঢ় অঞ্চল যেটাকে আমরা বলি, রাঢ় অঞ্চল অর্থাৎ পার্টিকুলারলি মালভূমি অঞ্চল, এটাকে রাঢ় অঞ্চল বলি। এই রাঢ় অঞ্চলের মধ্যেই রয়েছে গনগনি। আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটা, দেখতেই পাচ্ছি যেখানে কীভাবে গিরিখাত তৈরি হয়েছে। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি, গনগনি কিন্তু একটা উদাহরণ। এই যে চম্বল, এটা হচ্ছে চম্বলের ছবি, আর এটা হচ্ছে চম্বলের ছবি, আর এটা হচ্ছে আমাদের গনগনির ছবি। তাহলে দুটোই কিন্তু ব্যাডল্যান্ড টোপোগ্রাফির উদাহরণ। আমরা যে দেখলাম পশ্চিমবঙ্গে আমাদের গনগনি অর্থাৎ গড়বেতা রিজন, এছাড়া সিনহাটি, এখানে আমরা এরকম ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাই। এছাড়া লোকালাইজ কিছু ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায় বাঁকুড়া, তারপর বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু মেনলি যে গুলি ইরোশনস হয়ে থাকে বীরভূমে, শান্তিনিকেতন, পুরুলিয়াতে, বাট মেনলি যে গুলি ইরোশন বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি আমরা গড়বেতা, গনগনি এবং সিনহাটিতেই দেখতে পাই। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিন্তু জিও ট্যুরিজম, যেটা হচ্ছে জিও ট্যুরিজম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে হচ্ছে কি আমরা ঘুরতে যাই বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফিচার্সগুলো যেগুলো ইউনিক সেগুলো দেখার জন্য। তাহলে আমাদের গনগনি রিজিয়নটাকে কিন্তু আমাদের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা প্রমোট করতে পারি যে জিও ট্যুরিজমের অংশ হিসেবে, যে জিও ট্যুরিজমের জন্য সবাই গনগনি ঘুরতে যেতে পারে। তো এটা একটা ভ্যালু অ্যাডিশন। এই যে তথ্য রয়েছে না আমাদের ডেসক্রিপটিভ যখন পেপার আসে সেক্ষেত্রে ভ্যালু অ্যাডিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সেখান থেকে কিন্তু ভ্যালু অ্যাডিশন খুব ইম্পর্টেন্ট হয়েছে। ভ্যালু অ্যাডিশন কিছুই নয়, যেগুলো কিছু এমন তথ্য যেগুলো আমি অ্যান্সারে যোগ করলে আমাকে কিন্তু অন্য অ্যাসপিরেন্টের লেখা থেকে এইজ দেয়। যেমন আমি যদি আমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে ডেসক্রিপটিভে ট্যুরিজম নিয়ে, পশ্চিমবঙ্গের ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে, দেখো যেহেতু একটা পেপার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর্ট অ্যান্ড কালচারের উপর রয়েছে, ট্যুরিজমও সেই অংশ হতে পারে সংস্কৃতির, সেক্ষেত্রে কিন্তু আমি নতুন ফিচার্স দিতে পারি। যেমন আমরা এখানে প্রমোট করতে পারি যে কীভাবে আমরা জিও ট্যুরিজমকে প্রমোট করতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাডল্যান্ড টোপোগ্রাফির উদাহরণ দিয়ে গনগনি বা সিনহাটি রিজিয়নটা দিতে পারবো। কারণ গনগনি বা সিনহাটি সেক্ষেত্রে কিন্তু চাষবাস খুব কম, ওখানে যদি ট্যুরিজম ডেভেলপ হয় স্থানীয় লোকরা কিন্তু এটা নতুনভাবে স্থানীয় লোকদের কিন্তু ইনকাম করার সুযোগ হবে। ঠিক তেমনভাবে আমরা ফিল্ম ট্যুরিজমকেও প্রমোট করতে পারি, যে ভারতের পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গাগুলো বিভিন্ন বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে সেগুলো ট্যুরিজম বা পর্যটকদের জন্য খুলে দেওয়া। তো এটাই হচ্ছে ভ্যালু অ্যাডিশন, যে কীভাবে আমরা ছোটো জিনিসগুলোকে অ্যান্সারে লিখে অ্যান্সারটাকে একটু আলাদা বানাতে পারি। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু গনগনি আর সিনহাটিও এটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফির উদাহরণ। আজকে WBCS 2021 জিওগ্রাফি অ্যানালাইসিস এতটা পর্যন্তই থাকবে। আপকামিং উইকে আমরা যে সমস্ত বিষয় আজকে পড়লাম সেগুলোর থেকেই কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেগুলোর উপর আমি আলাদা করে ছোটো ভিডিও বানিয়ে পোস্ট করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি আমাদের টেলিগ্রামে জয়েন করতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।